সামনে আসছে আয়রন সেতু। এই সেতুটা পার হতে আমার দারুণ লাগে। ডাউন লাইনে ট্র্যাকের লাইন দেখো, ও ভাই সাপ। একটা দুর্ঘটনা ঘটে গেছে, খুব খারাপ লাগছে ওটা দেখে। তো রাস্তা নিয়ে কিন্তু খুব একটা স্যাটিসফাই নই। কি কিরম লাগছে? ভালো লাগছে? এনার্জি আছে তো ফুল? এরপরে 100 কিলোমিটার টানা রাইড চলবে কি? তবে পরদেশি ধাবার ভিতরে পরিবেশটা কিন্তু লাজবাব। এই জায়গাটা কিন্তু রাতের বেলায় অনেকে ভুল করে ফেলে। গুড মর্নিং ফ্রম আমাদের বাড়ি। আবার একটা লং রাইডে বেরিয়ে পড়লাম আমরা তিনজন। আমার সঙ্গে আছে জিয়ান আর দেবশ্রী। জিয়ান ও ওর জন্য আজকে খুব দেরি হয়ে গেছে। ঘড়িতে বাজে এখন 7:11। টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি। অনেক বড় একটা জার্নি হতে চলেছে, তো লেট হয়ে গেছে। দেখা যাক কতটা কভার করতে পারি। আর আজকে জার্নি কোথায় সবই তোমাদের সঙ্গে আলোচনা করবো যেতে যেতে। গাড়ি ফুল রেডি, জেরিকেন লাগিয়ে দেওয়া হয়েছে, ফায়ার এক্সটিংগুইশার ফিট করে দিয়েছি, ট্যাঙ্ক ব্যাগ, স্যাডেল ব্যাগও ফিট করে দেওয়া হয়েছে। স্যাডেল ব্যাগগুলো কিন্তু খুব ফোলা ফোলা লাগছে, জিনিস কিন্তু সেরকম কিছু নেই। ঠান্ডা জায়গায় যাচ্ছি তাই জ্যাকেট ফ্যাকেটে কিন্তু বেশ ফুলে গেছে। তো চলো রাইডটা শুরু করা যাক। ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম শরৎকালে উত্তরবঙ্গকে দেখতে। এ হচ্ছে আমাদের লোকাল গলিগালা, আর এর পাশেই রয়েছে হুগলি রিভার্স। ঘড়িতে এখন বাজে ডট 7:25। তো আমাদের বাড়ির লোকেশনটা যদি বলি, ব্যান্ডেল চার্চ থেকে একদম 500 কিলোমিটার দূরত্বে রয়েছে আমাদের বাড়ি। তো এখান থেকে শিলিগুড়ির দূরত্ব দেখাচ্ছে 540 কিলোমিটার। তো পুরো ট্রিপটার ব্যাপারে তোমাদের বলি, আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে শিলিগুড়ি। কালকে আমরা শিলিগুড়ি থেকে যাব উত্তরবঙ্গের অর্থাৎ দার্জিলিংয়ের অফবিট টপ একটা ডেস্টিনেশন, সেটা হচ্ছে শিটং। তো ব্লগটা কিন্তু বেশ অ্যাডভেঞ্চার হতে চলেছে। আজকে তো আমরা শিলিগুড়ি পৌঁছাবো, নেক্সট ব্লগ অর্থাৎ কালকে যে ভিডিওটা হবে সেটা কিন্তু ভরপুর কিন্তু একদম অ্যাডভেঞ্চারে ভরা থাকবে। তো পরপর ভিডিওগুলো আসবে, তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওগুলো দেখার। এই হচ্ছে হুগলি রিভার, ব্রিজের কাজ হচ্ছে। আমরা এখন উপরে উঠবো, এটা হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতুটা ধরবো। এই ঈশ্বরগুপ্ত সেতু পার করে কল্যাণী এমস হয়ে আমরা উঠে যাব NH-12-এ। এই হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু, আর নিচ দিয়ে বয়ে গেছে হুগলি রিভার, আর ওই দিকটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। আর আমাদের বাড়িটা হচ্ছে এইদিকে, অর্থাৎ ব্যান্ডেল চার্চ হচ্ছে এইদিকে। এখন এই রাস্তায় এখন সোজা যাব, সোজা গিয়ে বাঁদিক টান নিয়ে কল্যাণী এমসের রাস্তা ধরে একদম উঠে পড়বে NH-12-এ। প্রথমবার যখন শিলিগুড়ি গেছিলাম তখন কিন্তু আমরা মগরা ফ্লাইওভার পার করে কানলা নবদ্বীপ হয়ে NH-12টা ধরেছিলাম। তো পরের বার যখন গেছিলাম এই কল্যাণী এমস হয়ে গেছিলাম, এবারও কল্যাণী এমস হয়ে যাচ্ছি। এই রাস্তাটা কিন্তু সব থেকে বেটার রাস্তা এবং টাইমও কম লাগে। নবদ্বীপের রাস্তায় কিন্তু প্রচুর বাম্পার, লোকালিটি এরিয়া, টাইম বেশি লাগে। এই সোজা রাস্তা চলে গেল কাপার দিকে, আমরা এই বাঁ দিকে রাস্তা ঢুকবো। আর এদিকে হচ্ছে কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশন। এই হচ্ছে JIS কলেজ অফ ইঞ্জিনিয়ারিং কল্যাণী। আমাদের এদিক দিয়ে সুবিধা হয় তাই এই রাস্তাটা ধরছি। যারা কলকাতার দিকে আসবে তারা কাপা দিয়ে চলে গেলে সুবিধা হবে। তো এখন এখান থেকে টানা গাড়ি চালিয়ে আগে NH-12টা উঠি। চলো এই রাস্তাটাকে পার করি। চলে এলাম কল্যাণী এমস। লেখা আছে অখিল ভারতীয় যুব বিজ্ঞান সংস্থা নাকি। তো এখান থেকে আর বেশি দূরত্ব নেই, আর কিছুটা যাওয়ার পরে কিন্তু আমরা NH-12-এ উঠে যাব। এই উপরে উঠে যাবো এবার আমরা। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে NH-12। চলো NH-12-এ উঠে পড়লাম। এবার সোজা রাস্তা, ডান দিক বাঁ দিক কিছু নেই, একদম সোজা। এরপরে আসবে রানাঘাট, কৃষ্ণনগর দেখাচ্ছে এখান থেকে 55 কিলোমিটার। বহরমপুর, মালদা, রায়গঞ্জ, ডালখোলা, ইসলামপুর হয়ে আমরা ঢুকে যাব শিলিগুড়ি। একদম সোজা রাস্তা, কোথাও আর এদিক ডান দিক বাদিক নেই। কিন্তু এই রাস্তায় অনেক কিন্তু পাবো ব্যারিকেডিং, যেটা আমাদের গাড়ির গতিকে অনেক স্লো করে দেবে। এই যে শুরু হয়ে গেল ব্যারিকেডিং, টোটাল রাস্তাটাই কিন্তু পাবো এরকম। এবার মনটা স্থির করতে হবে, একদম মাথা ঠান্ডা করে বাইক চালাতে হবে। মোটামুটি 50-60 কিলোমিটার যাওয়ার পর এনার্জি লেভেলটা কিন্তু একটা জায়গায় এসে যাবে। চলো এই কৃষ্ণনগর পৌঁছেই গেলাম। বেশ ভালো জার্নি হয়েছে এই অবধি। ঘড়িতে বাজে এখন 8:45। এই হচ্ছে কৃষ্ণনগর সিটির দিকে যাওয়ার রাস্তা, কৃষ্ণনগর সিটি বাতকুল্লার দিকে যাওয়ার রাস্তা। এদিকে আমরা এখন সোজা রাস্তায় নেবো। বহরমপুর দেখাচ্ছে এখান থেকে আর 90 কিলোমিটার। এই ব্রিজের নিচে শীত গ্রীষ্ম বর্ষা জল এখানে পাবেই, তাও অনেক কম আছে। বর্ষাকালে আসলে এই অবধি পুরো জল থাকে।
বোর্ডে লেখা আছে শিলিগুড়ি, শিলিগুড়ি লেখা দেখে নিয়েছি। তবে এই রাস্তায় কিন্তু একটাই মাইনাস পয়েন্ট হচ্ছে এই ব্যারিকেডিং, আর এই লোকজন নিয়ম না মেনে রাস্তা পারাপার হচ্ছে, এটা কিন্তু মারাত্মক ব্যাপার। আর ব্যারিকেডিংগুলো যদি দূর থেকে না দেখা যায় তাহলে কিন্তু সমস্যা আছে, সমস্যা মানে ভালো সমস্যায় আছে। এত ব্যারিকেডিং কিন্তু আগে ছিল না, যেটা এবার পাচ্ছি। এই দেখো কাকা সাইকেল নিয়ে মর্নিং ওয়াক করছে, দৌড়ে দৌড়ে আসছিল ওই থেকে। ভালো, সাইকেল চালানো শরীরের পক্ষে কিন্তু যথেষ্ট উপকার। এই হচ্ছে জলঙ্গি ব্রিজ, জলঙ্গি ব্রিজ পার করছি এবার আমরা। বেশ সুন্দর জার্নি হচ্ছে। এরপরে আসবে বেথরডারি, বেথরডারি পার করে আমরা বহরমপুরে ঢুকে যাব। ডালখোলা দেখাচ্ছে এখান থেকে 337 কিলোমিটার। এইভাবে আস্তে আস্তে রাস্তা পার হয়ে যাবে, কোনো চিন্তা নেই। চলো, কোনো তাড়া আজকে আমাদের নেই, তো বেশ রিল্যাক্স মুডে গাড়ি চালাচ্ছি। খুব বেশি স্পিড নিয়েছি তাও নয়, তো এখন কিন্তু রিজার্ভ হয়ে গেল। এবার ফুয়েল আপ করতে হবে, সামনে কোনো পেট্রোল পাম্প দেখে ফুয়েল আপ করে নেবো। চলো এখানেই পেট্রোলটা ভরে নেওয়া যাক, ফুল ট্যাঙ্কি করে নেব। পেট্রোল কোন দিকে? ও, এবার ট্যাঙ্ক ব্যাগটা তুলতে হবে, এই একটু সমস্যা আছে। দাদা ফুল ট্যাঙ্কি করে দিন। ওই 10 লিটার মতনই ভরা হলো, 1041 টাকা 85 পয়সা। মোটামুটি রায়গঞ্জ অবধি পৌঁছে যাবো, এই যা পেট্রোল ভরলাম। গাড়ি পেট ভরিয়ে দিলাম, এবার আমাদেরও পেট ভরাতে হবে। তো এখন ঘড়িতে বাজে 9:05। ইচ্ছা আছে বহরমপুরটা পার করেই ব্রেকফাস্টটা করব। আর বহরমপুর দেখাচ্ছে এখান থেকে 89 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। 1.5 ঘন্টা তো লাগবেই। এখানে একটু দাঁড়ালাম, তো একটু হালকা রেস্ট হয়ে গেল। এই যে বাঁ দিকে রাস্তা চলে গেল মায়াপুর দিকে, ট্রেন যাচ্ছে শিয়ালদা লালগোলা লাইনের ট্রেন। মায়াপুর যাওয়ার জন্য এই রাস্তাটা কিন্তু একদম বেস্ট রাস্তা। মার্চ মাসে যখন এসেছিলাম এই রাস্তা দিয়ে, যখন গুয়াহাটি গেছিলাম, তখন এই মায়াপুরের আগে একটা জায়গায় দাঁড়িয়ে আমরা বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসেছিলাম, মানে চা বিস্কুট টিস্কুট খাওয়া হয়েছিল। এবার বাড়ি থেকে তো কোনো খাবারই ক্যারি করিনি, পুরো রাস্তায় ভরসায়। এই বেথরডারি ঢুকে গেলাম। এই বাঁদিকে সব বেথরডারি ফরেস্ট। ফ্লাইওভার যখন ছিল না তখন কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার পথে ফরেস্টগুলো কিন্তু খুব ভালোভাবে দেখা যেত, আগে গিয়ে আরও সুন্দরভাবে দেখা যাবে। এই হচ্ছে বেথরডারি ফরেস্ট। এখন তো আস্তে আস্তে গাছপালা কেটে দিয়ে সব বাড়িঘর করে ফেলেছে, ফরেস্ট আর সেরকম আগের মতো নেই। বেথরডারি অভয়ারণ্য, পশ্চিমবঙ্গ সরকার, নদিয়া মুর্শিদাবাদ বন বিভাগ। অনেকটা বড় জায়গা নিয়ে বিস্তৃত কিন্তু এই বেথরডারি ফরেস্ট। 1981 সালে কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণের জন্যই এই বেথরডারি ফরেস্ট তৈরি হয়। এরপরে আসবে পলাশি। এই বেথরডারি ফরেস্টটা পার করার পরই মাত্র 2 কিলোমিটার এসেছি, তো ডাইভারশন রাস্তা তৈরি কাজ চলছে। আগের বার যখন এসেছিলাম তখনও এই পজিশন ছিল, এখনও সেম পজিশনই রয়েছে। এবার কিছুটা রাস্তা এরকম 1 লেন পাবো, তো এবার স্পিড কিন্তু আগের থেকে অনেক কমে যাবে। আবার অতটা স্পিডে এবার বাইক চালাতে পারবো না। আপ টু বেলডাঙ্গা অবধি কিন্তু এরকম ডাইভারশন চলবে, বেলডাঙ্গার পর থেকে মোটামুটি ঠিকঠাক রাস্তা পাবো। এই আবার 2-4 লেন পেয়ে গেলাম। যা জ্যাম ছিল রাস্তায়, বিরাট লরির জ্যাম, ও কাটিয়ে এবার 2-4 লেনে উঠে পড়লাম। এই জায়গাটা হচ্ছে দেবগ্রাম, তো এরপরে আসবে নবগ্রাম। 100 কিলোমিটার রাইড এখনো হয়নি, মোটামুটি 100 কিলোমিটার রাইড করার পর স্টপেজ নেবো, যার জন্য দাঁড়াচ্ছি না। এই পলাশি পৌঁছে গেলাম, ঘড়িতে বাজে 9:10। আরে ভাই, অফ সাইড দিকে আসছে দেখো, দুজনের মাথায় হেলমেট নেই, সামনে হচ্ছে টোটো আর ডান দিকে হচ্ছে ডাম্পার। কোন দিকে যাব? আর সামনে দেখা যাচ্ছে পলাশি স্মৃতিসৌধ, সেই গেট। এই রাস্তা দিয়ে যখন যাই এই জায়গাটা তো দেখাতেই হয়, ঐতিহাসিক জায়গা বলে কথা। সেই পলাশির যুদ্ধ, সিরাজদৌল্লা আর লর্ড ক্লাইভের ভয়ানক সেই যুদ্ধের স্মৃতি হয়ে রয়েছে এই পলাশির মাঠ। এই হচ্ছে পলাশি স্মৃতিসৌধ গেট, ও পাশ দিয়ে চলে গেলেই পলাশি চলে যাওয়া যাবে। তো এখন আমরা ঢুকে গেলাম রেজিনগর, অর্থাৎ এই রেজিনগর থেকে শুরু হয়ে গেল মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। নদিয়া ডিস্ট্রিক্ট ছেড়ে আমরা ঢুকে পড়লাম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। এই পলাশি থেকে মোটামুটি 4 কিলোমিটার এসেছি, ওই ডাইভারশনগুলো পার করে এসেছি। তারপরে কিন্তু আর 4 লেন উধাও, ন্যাশনাল হাইওয়ে NH-12 সে আগের মতনই রয়েছে এখনও, পুরো 1 লেন, বিরাট গাড়ির চাপ। এই জায়গাটায় যা সময় লাগছে, এরপরে বহরমপুর বাইপাসটা যখন ধরে নেব তারপরে কিন্তু ব্যাপক রাস্তা পাবো। এই রাস্তাটাকে পার করি, যার জন্য এখানে কোনো স্টপেজ দিচ্ছি না, মোটামুটি এই রাস্তাটা পার করি তারপর স্টপেজ নেবো। এটা হচ্ছে বেলডাঙ্গা বাজার। তো আগেই বলেছিলাম বেলডাঙ্গা অবধি কিন্তু ব্যাপক ডাইভারশন আছে, দেখতে পাচ্ছ আগে রাস্তা বিরাট কাজ হচ্ছে, বিরাট কাজ। এই হচ্ছে জ্যাম, বিভৎস জ্যামে ফেসে গেলাম, কোনো রাস্তাই নেই যাওয়ার। ভাবতার লেভেল ক্রসিং গেটটা পার করে আসলাম, এবার এখানে আবার 2-4 লেন পাচ্ছি।
ভাবতা, এরপর আসবে সারগাছি, ওখান থেকে বহরমপুর বাইপাসে আমরা উঠে যাব। এইবার যান বাজবে। এ বাবা, বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রে। এ ডেট হয়ে গেছে গো। বললাম না, এই রাস্তায় আমি প্রথম থেকে বলছি, রাস্তা যেরকম করে দিয়েছে তাতে অ্যাক্সিডেন্ট হবেই, না বুঝে শুনে চালালে স্পট ডেট হয়ে গেছে দুজন। তার কারণ হচ্ছে একটাই, এই রাস্তার মাঝখান দিয়ে যে রাস্তাটা আছে লোকে আসা যাওয়া করছে, এই যে ঢুকছে, এই দেখো, এই যে পারাপার হচ্ছে। এবার ও ওইখানে যখন পারাপার হবে, ওদিক থেকে কোনো গাড়ি এসে মেরে দিলে ব্যাস হয়ে গেল। ছি 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 ছি, কী বলবো। এই দেখো রং সাইড দিয়ে গাড়ি আসছে, দেখো রং সাইড দিয়ে। এই রাস্তায় বিভিন্ন রকম সমস্যাগুলো তুলে ধরছি তোমাদের সামনে। যারা প্রথমবার আসবে একটু বুঝে শুনে গাড়ি চালাবে। এই রাস্তায় যাওয়ার পথে একটা বাজে ঘটনা ঘটে গেল, একটা চরম দুর্ঘটনা। একটু মনটাকে স্থির করতে হবে কোথাও দাঁড়িয়ে। আমরাও তো বাইক চালাই, যার জন্য আমাদের খারাপ লাগে এগুলো। এই হচ্ছে ভাগীরথী নদী। ভাগীরথী নদীর জল কিন্তু নীল হয়, ঘোলা হয়ে গেছে। কি ভালো লাগছে। এবার এই পলসনটা এসে পৌঁছালাম, এটা বহরমপুরের মধ্যে পড়ছে। আর হচ্ছে পাপ্পু ধাবা, এখানে ব্রেকফাস্টটা করব। প্রচুর খিদে পেয়ে গেছে ভাই, পেটে ইঁদুর দৌড়াচ্ছে এখন। তো এখন অবধি 185 জার্নি করে এসে পৌঁছালাম পলসনটা, এটা বহরমপুরের মধ্যে পড়ছে। তো রাস্তায় আসার পথে দেখালাম একটা দুর্ঘটনা ঘটে গেছে, খুব খারাপ লাগছে ওটা দেখে। তো রাস্তা নিয়ে কিন্তু খুব একটা স্যাটিসফাই নই, কেননা রাস্তায় কোনো রকম ডিসিপ্লিন নেই। ন্যাশনাল হাইওয়ের উপরে এভাবে মানুষের অবাধ যাতায়াত, তারপরে অফ সাইড দিয়ে গাড়ি আসছে, এটা কিন্তু একটা বিপজ্জনক ব্যাপার। তো এখন এসে দাঁড়িয়েছি পাপ্পু ধাবাতে। অলরেডি এখানে ভিতরে খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে। করে গিয়ে এখন সকালে ব্রেকফাস্টটা করবো, গিয়ে তারপরে জার্নিটা আবার কন্টিনিউ করবো। ব্রেকফাস্টে নিয়েছি রুটি, চানা মশলা আর গরম গরম মাটির ভাড়ের চা, আর একটা হচ্ছে অমলেট। গরম গরম চা, চানা মশলা, রুটি, অমলেট। ছেলে খাচ্ছে। চানা মশলা খুব ভালো হয়েছে। এতে কিন্তু মনে হচ্ছে পোস্ত টোস্ত দিয়েছে, কাজু পোস্ত দিয়েছে এতে। দারুণ দারুণ। ঘড়িতে বাজে 11:30। আধ ঘন্টা এখানে আমরা ব্রেক নিলাম। তো এখানে বিল হলো আমাদের 238 টাকা। রুটিগুলো 8 টাকা করে নিয়েছে, সিঙ্গেল ডিমে আমলেট হচ্ছে এখানে 25 টাকা, সবজি নিয়েছে 70 টাকা, আর চা যেটা দিয়েছিল সেটা হচ্ছে 20 টাকা করে, আর একটা জলের বোতল নিয়েছি। তো এরকম লং জার্নিতে কিন্তু রাস্তায় লুচি, ব্রেড এইসব কিন্তু অ্যাভয়েড করে চলি। রুটিটা খুঁজি, রুটি কিন্তু খুব কমই পাওয়া যায়। তো এনজিবি যাওয়ার পথে কিন্তু এখানে অনেক ধাবা বা অনেক হোটেল আছে যেখানে রুটি পাওয়া যায়, রুটি খেয়ে একটা শান্তি পাওয়া যায়। এরপরে লাঞ্চটা করার ইচ্ছা আছে গাজলে গিয়ে। তো এরপরে আছে মোরগাম, তারপর আছে ফারাক্কা। তো এখান থেকে ফারাক্কা ডিস্টেন্স দেখাচ্ছে 87 কিলোমিটার মতন হবে। তো এরপরে ফারাক্কা গিয়ে একটু দাঁড়াবো, তারপর আবার জার্নিটা কন্টিনিউ করবো। এখন পার করছি মোরগাম। এই হচ্ছে মোরগাম মোড়। ঘড়িতে বাজে এখন 11:15। এই হচ্ছে মোরগাম মোড়। আর এদিকে চলে গেছে রামপুরহাট, ওদিকে পানাগড়, বোলপুর, আসানসোল। যেতে গেলে এই মোরগাম মোড় দিয়ে যেতে হবে। এই মোরগাম মোড় থেকে আগে গিয়ে পড়বে ফুটিসাঁকো। এই ফুটিসাঁকো হয়ে হচ্ছে বর্ধমান। এরপরে আসবে ফারাক্কা। এই ব্যারিকেডিংয়ে ঝামেলা রে। শিলিগুড়ি, মালদা, ফারাক্কা সব সোজা, সব সোজা। সামনে আসছে আইরন সেতু। এই সেতুটা পার হতে আমার দারুণ লাগে। এর আগেবার যখন এসেছিলাম মার্চ মাসে, তখন ওইখান দিয়েই পাস হতে হয়েছে। এপাশে রাস্তার কাজ চলছিল। এবার রাস্তা কিন্তু খুব সুন্দর পাচ্ছি। আমার বাঁদিকে দূর থেকে দেখা যাচ্ছে এনটিপিসি। ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে এনটিপিসি। আর আমার বাঁ পাশে হচ্ছে রেল লাইন চলে গেছে ফারাক্কা সেকশনের। এবার দেখা যাক ফারাক্কা ব্রিজের ওপরে কিরম জ্যাম আছে। এখান থেকে তো ট্রাকের জ্যাম দেখছি। এই ফারাক্কা চলে এসেছি, সামনে হচ্ছে ফারাক্কা ব্যারেজ। পাশে প্রচুর হোটেল রয়েছে। এইটুকু রাস্তা খুব খারাপ। আমাকে এই ফারাক্কার এই সিগন্যাল এখানে কিন্তু অতটা জ্যাম নেই। আর ঘড়িতে এখন বাজে 1:10। ফাইনালি ফারাক্কা পৌঁছেই গেলাম। এবার দেখি ব্রিজটা কিরম জ্যাম আছে। ট্রাকের জ্যাম আছে একবারে নয়। এই যে ফারাক্কা ব্যারেজ, আর নিচ দিয়ে বয়ে গেছে গঙ্গা। এই ফারাক্কার খুব কাছেই রয়েছে ধুলিয়ান বলে একটা জায়গা। ওই ধুলিয়ান থেকে গঙ্গা নদীটা ভাগ হচ্ছে। একটা চলে যাচ্ছে হুগলি নদী হয়ে, আর একটা চলে যাচ্ছে এদিকে পদ্মা নদী হয়ে। মানে গঙ্গা নদীটাই দুটো ভাগে ভাগ হয়েছে। এটা হচ্ছে এই ধুলিয়ান থেকে, যেটাকে বলে ধুলিয়ান গঙ্গা। ওপাশে নতুন ব্যারেজটা হচ্ছে, এখন কমপ্লিট হয়নি। তো কথা ছিল এই পুজোর মধ্যেই কিন্তু কমপ্লিট করে দেওয়া, কিন্তু এবছরও কমপ্লিট হয়নি। দেখা যাক পরের বছরে আমরা পাই কিনা। তো আমরা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পার করে এবার ঢুকতে চলেছি মালদা ডিস্ট্রিক্টে। এই ফারাক্কা ব্যারেজটা হচ্ছে
মুর্শিদাবাদ আর মালদা ডিস্ট্রিক্টের বর্ডার পয়েন্ট। ডাউন লাইনে ট্র্যাকের লাইন দেখো, ও ভাই সাপ। এই যে লেখা আছে ওয়েলকাম টু মালদা ডিস্ট্রিক্ট। ঘড়িতে বাজে ডট একটা। ফারাক্কা ক্রস করে চলে যাচ্ছি আমরা এখন। সামনে যে মোড়টা আসছে, সামনের মোড়টাকে বলে পিটিএস মোড়। এই সামনে যে সিগন্যালটা আছে এটা হচ্ছে পিটিএস মোড়। এই রাস্তায় কিন্তু 7খানা টোল আছে মোটামুটি। এটা ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেড। এটা হচ্ছে 18 মাইল টোল প্লাজা। টোল প্লাজা সেরকম চাপ নেই গাড়ির কিন্তু। এবার কোনো একটা জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে একটু জল খেতে হবে। ওআরএস গোলা আছে বোতলে, একটু ওআরএস খাবো, দিয়ে তারপরে জার্নি শুরু করব। এই একটা জায়গায় দাঁড়ালাম, এবার একটু ওআরএস ফরেস খাওয়া হচ্ছে। এদিকে সব ভাইরা নামাজ পড়ে বেরাচ্ছে। একটা ছোটো দোকান থেকে একটু জল কিনে খাওয়া হলো, কোল্ড ড্রিঙ্কস নেই। কি কিরম লাগছে? ভালো লাগছে? এনার্জি আছে তো ফুল? এরপরে 100 কিলোমিটার টানা রাইড চলবে কি? চলো, চলবে বলছে। এই কালিয়াচক ঢুকে বললাম, এটা হচ্ছে কালিয়াচকের মার্কেট। কালিয়াচক ঢুকে কিন্তু বেশ ভালোই লাগছে, অতটা জাম নেই। সামনে বাসগুলো দাঁড়িয়েছে, সিগন্যালটা লাল আছে বলে। তা না এই কালিয়াচক পার করতে কিন্তু একদম কালিয়া হয়ে যেতে হয়, ব্যাপক জাম থাকে ব্যাপক। চলো, সিগন্যাল হয়ে গেছে, সামনে ফাঁকাই আছে। অনেকটা সময় বেঁচে গেল কালিয়াচকের এই জাম না থাকার জন্যে। এখান থেকে রায়গঞ্জ অ্যাপ্রক্স 96-95 এরম হবে। এইবার রাস্তাগুলো আরও বেশি ভালো পাবো। এতক্ষণ যে রাস্তায় আসলাম তার থেকে আরও ভালো রাস্তা পাবো আশা করছি। মালদা সিটি চলে গেছে বাঁদিকে, আর আমরা এখন চলে যাব টুয়ার্ডস রায়গঞ্জের দিকে। এরপরে আসবে গাজল, তারপর আসবে রায়গঞ্জ। আমার ইন্টারকমটার সঙ্গে মোবাইলটাকে কানেক্ট করব, করে হালকা করে গান শুনতে শুনতে পৌঁছাবো রায়গঞ্জ। এই চলে এলাম পরদেশি ধাবা। ঘড়িতে বাজে এখন 2:10 বাকি। এখানে দুপুর লাঞ্চটা করে নিই। হচ্ছে ভিতরের পরিবেশ একদম ওয়েল ডেকোরেটেড, দারুণ। পরদেশি ধাবাতে এসে দুপুরে লাঞ্চ অর্ডার করার সঙ্গে সঙ্গে কিন্তু লাঞ্চ চলে এসেছে। তবে পরদেশি ধাবার ভিতরের পরিবেশটা কিন্তু লাজবাব, দারুণ। কিন্তু তো লাঞ্চ কাঁসার থালায় দেওয়া হয়েছে। এবার দেখো কী কী দেওয়া হয়েছে। 1 2 3 4 রকম সবজি দেখতে পাচ্ছি আমি। ডাল আছে, একটু স্যালাড আছে, একটা পনির তরকারি আছে, টক দই আছে, এটা চাটনি আছে, একটা মিষ্টি আছে, একটা চপের মতন কিছু দিয়েছে, আর এটা হচ্ছে বাসমতি রাইস। এটি খাওয়া শুরু করে দিয়েছে। ও কিন্তু ঘুমাচ্ছে খুব। রাতের বেলা 4 ঘন্টা ঘুমিয়ে তারপরে এত বড় একটা জার্নি করা ইটস আ ভেরি ডিফিকাল্ট। তাও ও তো ছোটো হয়েও কিন্তু এত বড় রাইড করছে এবং কোনো রকম অধৈর্য হয়নি এখনও পর্যন্ত। 250 কিলোমিটার আমরা রাইড করে ফেলেছি, কিন্তু এনার্জি ওর আছে, কোথাও কিন্তু বিরক্ত হয়নি এখনও পর্যন্ত। চলো খাওয়া দাওয়াটা খাই, খাওয়া দাওয়াটা খেয়ে তারপরে রিভিউ দিচ্ছি যে খাওয়া দাওয়ার টেস্টটা কীরকম। আমরা পারদেশি ধাবা থেকে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম। তো এই জায়গাটা কিন্তু গাজলের মধ্যে পড়ছে না, এরপরে গাজল আসছে। এটা হচ্ছে কালুয়াদিঘি নারায়ণপুর, এই জায়গাটা মালদার মধ্যে পড়ছে এটা। আজকে যে আমরা ভেজ থালিটা নিয়েছিলাম সেটা রেট নিয়েছে 100 টাকা। সবজিপাতি দিয়ে যেরকম থালাটা সাজিয়েছে, দেখতেও যেরকম সুন্দর লাগছিল, আর খেয়েও কিন্তু তৃপ্তি পেলাম। এখানে 220 টাকা বিল হলো আমাদের। আর দুপুরের খাওয়া নিয়ে কোনো চিন্তা নেই, সন্ধ্যা হলে একটু টি ব্রেক হবে, বাস ঢুকে যাব শিলিগুড়ি। এই চিটাহার বাস স্ট্যান্ড, বাঁদিকে সিগন্যাল গ্রিন হয়ে গেছে। এবার আমরা ঢুকে পড়লাম উত্তর দিনাজপুর। মালদা ডিস্ট্রিক্টকে বিদায় জানিয়ে এবার ঢুকে পড়লাম উত্তর দিনাজপুর। দারুণ লাগছে এবার রাস্তাটা। ইটাহারের পর থেকে যে রাস্তাটা পাচ্ছি, অসাধারণ রাস্তা। এই NH-12 ওপরে সব থেকে টপ রাস্তা হচ্ছে এই ইটাহারের পর থেকে ডালখোলা অবধি। ডালখোলার পর থেকে তো আবার খারাপ রাস্তা শুরু হয়ে যাবে। কিষানগঞ্জ, ওদিকে ইসলামপুর, একদম খানাখন্দরে ভর্তি রাস্তা। ওইদিকে সূর্য মামা একদম সামনাসামনি, আর বাঁদিকে সবুজ বিস্তীর্ণ এরিয়া জুড়ে ধান ক্ষেত। ডালখোলা দেখাচ্ছে এখান থেকে 50 কিলোমিটার, শিলিগুড়ি 150। এই চলে এলাম বোতলবাড়ি মোড়। এই বোতলবাড়ি মোড় থেকেও কিন্তু শিলিগুড়ি যাওয়া যায়। এই ডান দিকের রাস্তা চলে গেছে, এই ডান দিকের রাস্তা দিয়ে বোতলবাড়ি ধানতলা হয়ে পৌঁছানো যায় শিলিগুড়ি। এটা হচ্ছে বেঙ্গল টু বেঙ্গল রুট। এই বোতলবাড়ি ধানতলা হয়ে ইসলামপুর হয়ে শিলিগুড়ি, সামনে আসছে ডালখোলা। আর এই বোতলবাড়ি মোড় থেকে ডালখোলা দূরত্ব হচ্ছে 27 কিলোমিটার, আর বেশি দূরত্ব নেই। তারপরে উঠে পড়বো একদম কিষানগঞ্জ ইসলামপুরের রাস্তায়। ফাইনালি চলে এলাম ডালখোলা। এখান থেকে কিষানগঞ্জ দেখাচ্ছে 28 কিলোমিটার, শিলিগুড়ি 127 কিলোমিটার। এই ডালখোলা মোড়। এবার এইখান থেকে রাস্তাটা কিন্তু ভাগ হচ্ছে, অর্থাৎ এইখানে ডাইভারশন আছে। উপরে চলে গেছে পুরুলিয়া, বিহারের পুরুলিয়া,
এবার আমরা একটু এগিয়ে গিয়ে ডান দিকে রাস্তাটা নেবো। এইখানেই যা একটুখানি ডাইভারশন পেলাম, কিন্তু আজকে ডালখোলা মোড়টা কিন্তু ফাঁকাই আছে। এর আগে দুবার যখন এসেছিলাম প্রচুর জ্যাম ছিল ওই জায়গায়। ডালখোলা থেকে ডান দিক টার্ন নিয়ে উঠে পড়লাম NH-27। এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট করিডোর। আর এই রাস্তায় কিছুক্ষণ আমাদের বাইক চালাতে হবে, আর মাঝখানে আসবে কিষানগঞ্জ বিহারের, তারপরে আমরা ইসলামপুরে ঢুকে যাব। তো এইবার কিন্তু শুরু হবে খারাপ রাস্তা, যেটা আমি চেয়েছিলাম যে সূর্য থাকতে থাকতে যেন কিষানগঞ্জের রাস্তাটা পার করতে পারি, ইসলামপুরের রাস্তাটা পার করতে পারি, সেটা আর হলো না। এই রাস্তাটা রাতের অন্ধকারে পার করতে হবে। রাইড কিন্তু খুব ভালো হচ্ছে, সুন্দর টাইমে কিন্তু ডালখোলাটা পার করে ফেললাম। এবার এই ভাঙাচুরো রাস্তাটা পার করতে হবে। এবার এইখানে খুব সাবধানে গাড়ি চালাতে হবে, কেননা এমন এমন পটলস আছে যেগুলো দূর থেকে দেখা যায় না। এই শুরু হয়ে গেল ঢেউ খেলানো রাস্তা। এই খারাপ রাস্তাটাকে পার হয়ে দেখো কি অবস্থা, রিপেয়ারিং হয়নি, রাস্তায় ভর্তি খানাখন্দর। সূর্যের আলোটা এখন আছে, থাকতে থাকতে কতটা পার করতে পারি দেখি। কিষানগঞ্জ ঢুকেই গেলাম, এটা বিহারের মধ্যে পড়ছে, 3-4 কিলোমিটার বিহারের মধ্যে দিয়ে এখন যাব। এই হচ্ছে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। ওদিকে 5:20 বাজে, আমরা কিষানগঞ্জ পার করে বেরিয়ে যাচ্ছি। এরপরে আসবে ইসলামপুর। ইসলামপুর বাইপাসটা ধরে নিয়ে পৌঁছাবো ঘোষপুকুর। ঘোষপুকুর থেকে তারপরে বাঁ দিকে টার্ন নিয়ে নেব আমরা। ইসলামপুর ক্রস করে এই পাঞ্জিপাড়াতে ঢুকে গেছি। একটা বড় মার্কেট জংশন এরিয়া। পাঞ্জিপাড়া একটা স্টেশনও দেখলাম এখানে, দেখো কি অবস্থা। হ্যাঁ, এটা দিয়ে যাবো, এটা দিয়ে আলাদা গর্ত আছে। এই যে এ তো আরেক সমস্যা, যদি বাড়ি থেকে 2 ঘন্টা আগে যদি বেরোতাম তাহলে ইসলামপুরটা সূর্যের আলো থাকতে থাকতে পার করে ফেলতাম। তার সঙ্গে সঙ্গে ইসলামপুরের এই চায়ের বাগান, এই চায়ের বাগান দেখতে দেখতে যাওয়ার যে আনন্দ সেটা উপভোগ করতে পারতাম। কোনোটাই হলো না, কি করা যাবে। এই জায়গাটা কিন্তু রাতের বেলায় অনেকে ভুল করে ফেলে। এটা হচ্ছে ইসলামপুর বাইপাস। আগে ওদিক দিয়ে যাওয়া যেত, এখন ইসলামপুর বাইপাস হয়ে যাওয়াতে একদম সোজা রাস্তা। এরপরে আসবে পশ্চিম মাদারি টোল প্লাজা, পার করে আসবে ঘোষপুকুর মোড়। সিগন্যাল হয়ে গেছে। শিলিগুড়ি এখান থেকে দেখাচ্ছে 75 কিলোমিটার, এখনও মোটামুটি 1.5-2 ঘন্টা লাগবে। কেননা স্পিড মেনটেন করে যাচ্ছি, কোনো রকম তাড়াহুড়া করছি না। আর এইসব রাস্তা তাড়াহুড়া করা উচিত নয়, তাতে লেট হয় হোক, সেফলি আমরা পৌঁছে যাব, ধীরে সুস্থে যাব। আর এত পোকা এই রাস্তায় দেখছি, পোকাগুলো এত ডিস্টার্ব করছে, মারাত্মক ডিস্টার্ব করছে। এই রোড ট্রিপে সব রকম এক্সপিরিয়েন্স নিয়েই চলতে হবে আর কি। এই চলে এলাম পশ্চিম মাদারি টোল প্লাজা। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে এটা হচ্ছে শেষ টোল প্লাজা। তো এই টোল প্লাজার নামটা মনে রাখলে কী হবে, যে এরপরে যে ঘোষপুকুর আসছে সেটা কিন্তু বোঝা যাবে। এবার এখান থেকে সোজা যাব, রাস্তা কিন্তু ডেঞ্জার, আর রাস্তায় কোনো আলো নেই। বড় গাড়িগুলো তো একদম চেপে দিয়ে বেরিয়ে যাচ্ছে, যা অবস্থা এখানে। এই ঘোষপুকুর মোড় আসার আগের যে ফ্লাইওভারের ব্রিজটা আছে, ডেঞ্জার, কিন্তু ডেঞ্জার। আমি দেখতেই পারিনি যে এত বড় বড় গর্ত এখানে। ইম্পর্টেন্ট একটা রাস্তা, তার কোনো মেরামতি নেই। এই চলে এসছে ঘোষপুকুর মোড়। এই ডান দিকে রাস্তা চলে গেছে ফুলবাড়ির দিকে, অর্থাৎ ফুলবাড়ি হয়ে জলপাইগুড়ি। ফুলবাড়ি থেকেও কিন্তু শিলিগুড়ি ঢোকা যায়। ফুলবাড়ি মোড় থেকে বাঁ দিক নিলে শিলিগুড়ি, আর ফুলবাড়ি মোড় থেকে ডান দিক নিলে জলপাইগুড়ি। আমরা বাঁ দিকের রাস্তাটা ধরবো শিলিগুড়ি যাওয়ার জন্যে। তো ওই জন্য এখানে দাঁড়িয়ে একটু দেখিয়ে দিলাম। যদি ফুলবাড়ি রাস্তা যদি যাওয়া যায়, মহানন্দা ব্যারেজটা পাওয়া যাবে, আর এইদিকে রাস্তা চলে গেলে বারাসন ব্রিজটা পাওয়া যাবে। কালকে দার্জিলিং মোড় হয়ে যেহেতু আমরা সীতাকুণ্ড দিয়ে যাবো, তাই আমরা চাইছি যে মাটিগাড়া কার্শিয়াং রোড কিংবা দার্জিলিং মোড়ের কাছাকাছি কোনো একটা জায়গা থাকার। এছাড়াও শিলিগুড়ি জংশনেও থাকা যায়। এখন গিয়ে আগে পৌঁছাই, দেখি কোন হোটেল নিয়ে। আমাদের হোটেল কোনো বুক করা নেই। এটা হচ্ছে বিহার মোড়। ফ্লাইওভার নিজে সোজা এসে আবার ডান দিকে নিয়ে নিলাম, এবার সোজা যাব। এবার জ্যাম শুরু হবে এখানে ভাই। এটাকে বলে বিহার মোড়। চলে এসেছি, এই বালাসন ব্রিজ ক্রস করছি, পুরো কাজ হচ্ছে। বালাসন ব্রিজের যে লেখাটা ছিল ওটাই উড়িয়ে দিয়েছে। এরপরে হচ্ছে খাপড়াইল মোড়, তারপরে সিটি সেন্টার, সিটি সেন্টার পরে হচ্ছে দার্জিলিং মোড়। রোডের কাজ হচ্ছে, রাস্তা চেনা যাচ্ছে না। এর আগে যখন এসেছিলাম সেই রাস্তা এই রাস্তার মধ্যে অনেক তফাৎ। এই হচ্ছে খাপড়াইল মোড়, বালাসন ব্রিজ ক্রস করে আসার পর। এখান থেকে এই বাঁ দিকের রাস্তা চলে গেছে, এটা হচ্ছে মাটিগাড়া কার্শিয়াং রোড। এই ফাইনালি দার্জিলিং মোড় চলে এসেছি। এই হচ্ছে দার্জিলিং মোড়ের বিশ্ব বাংলার লোগো। তো এর আশেপাশে কোথাও হোটেল নিতে হবে, কেননা কালকে আমরা এই রাস্তা ধরেই যাব, রংটং হয়ে যাব শিটং। দেখি এবার এদিকে হোটেল খুঁজি। এবার ঘড়িতে বাজে এখন 7:39। ঠিকই টাইমে পৌঁছে গেছি আমরা, মোটামুটি 12 ঘন্টাই লাগলো। 7:30টার সময় শিলিগুড়ি ঢুকে গেল, হোটেল খুঁজতে কিন্তু বেশ হ্যাপা হলো। তো লাস্টে আমরা আসলাম শিলিগুড়ি জংশন, এসে হোটেল নিলাম। আর হোটেলের নাম হচ্ছে হোটেল শ্রীদ্বীপ প্যালেস। এই যে এর লোকেশনটা হচ্ছে প্যাটেল রোড, প্রধাননগর। তো হোটেলের রুমটা তোমাদের একটু দেখাই। এখানে ডবল বেড রয়েছে, এখানে একটা মিরর
ওখানে টিভি রয়েছে, উপরে এসি রয়েছে, আর এই হচ্ছে বাথরুম। এখানে কিন্তু গিজার ফেসিলিটি দেখছি না। তো বাড়ি থেকে NH-12 ধরে শিলিগুড়ি পৌঁছাবার প্রত্যেকটা রাস্তায় দেখাবার চেষ্টা করেছি শিলিগুড়ি অবধি। এই রাস্তায় তোমরা যারাই আসবে তাদের কাছে একটাই কথা, খুব সাবধানে এবং খুব দেখে শুনে আসবে। যাই হোক, খুব ভালোভাবে আমরা পৌঁছে গেছি। কালকে এখান থেকে বেরাচ্ছি শিটংয়ের উদ্দেশ্যে। তো কালকে ভিডিওটা কিন্তু অ্যাডভেঞ্চারে ভরা থাকবে। তো এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে বিধান মার্কেটটা একটু যাবো। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে জানিও। গুড নাইট ফ্রম শিলিগুড়ি।